Hello dear viewers, Assalamu alaikum. Welcome to ARMC English class. This is MD Abdul Mumin, lecturer of Advanced Residential Model College. I'm so pleased to be here at this very beautiful moment. Like regular classes, today we are going to talk about the most important class, namely narration. After finishing the complete classes, you will get 5 out of 5 in your final examination, inshallah. Okay, so are you ready, all of you? Thank you so very much. Let's get started. Narration. Narration শব্দটি narrate থেকে এসেছে। Narration শব্দটি নাউন। Narration শব্দের অর্থ হচ্ছে কথা বা বাণী। আমরা সাধারণত প্রতিদিন যে কথাবার্তাগুলো বলি, প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের ন্যারেশন। একটা কথা আমরা একজনের কাছ থেকে নিয়ে আরেক জায়গায় পৌঁছায়া দিই, সেই কথাগুলোও কিন্তু আমাদের ন্যারেশন। এখন এই ন্যারেশনগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন, আরেকটাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন। এখন ডিরেক্ট ন্যারেশন কোনটা, ইনডিরেক্ট ন্যারেশন কোনটা, এটা আমাদের আগে চিনতে হবে, একটু বুঝতে হবে। চলো আমরা একটু দেখি যে একটা ন্যারেশন লিখি আমরা, যে মাদার said to me, I have given you his pen. এই যে একটা বাক্য লিখলাম আমরা, এখানে এই নেরেশনটার মধ্যে মাদার, ইনি হচ্ছেন বক্তা। ইংরেজিতে যদি বলি তিনি হচ্ছেন স্পিকার, বাংলায় যদি বলি তাহলে বক্তা, ইংরেজিতে যদি বলি স্পিকার। আর এখানে টু মি যে যিনি আছেন তিনি হচ্ছেন শ্রোতা। আর বক্তা এবং শ্রোতার মাঝামাঝি যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটাকে আমরা একটু পরিচয় করাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কমা, আর এটা হচ্ছে আমাদের ইনভার্টেড কমা। এইটুকু হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এখন এটা কি ডিরেক্ট ন্যারেশন নাকি ইনডিরেক্ট ন্যারেশন সেটা আমরা একটু বুঝবো। যে বক্তা যখন তার বক্তব্য কোনো রকম পরিবর্তন না করে, ইনভার্টেড কমার মাধ্যমে বক্তার বক্তব্য কোনো রকম পরিবর্তন না করে হুবহু বক্তার ভাষাই প্রকাশ করে, তখন এটাকে কিন্তু বলা হয় ডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, মাঝে মাঝে আমরা বলি যে আমাদের শহীদ স্যার বললেন যে মোমিন স্যার আপনি একটা ন্যারেশন ক্লাস নেন। আচ্ছা, আমি তোমাদের সামনে আইসা যদি বলি যে শহীদ স্যার বললেন মোমিন স্যার একটা ন্যারেশন ক্লাস নেন, তাহলে স্যার যেভাবে বলল আমি কিন্তু তোমাদের সামনে ঠিক সেভাবেই আইসা উপস্থাপন করলাম, কোনো রকম পরিবর্তন করলাম না। এটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। আর আয়শা যদি আমি বলি যে শহীদ স্যার একটা ন্যারেশন ক্লাস দিতে বললেন, তাহলে স্যার যেভাবে বললেন এভাবেই তো আমরা বললাম না, না বলে কি করলাম, আমার মতো করে পরিবর্তন করে আমরা কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করলাম। আমি সেইভাবে উপস্থাপন না করে পরিবর্তন করে উপস্থাপন করলাম। এই পরিবর্তন করে উপস্থাপন করার নামই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডিরেক্ট ন্যারেশন। আর এই ডিরেক্ট ন্যারেশনটা কি ইনডিরেক্ট ন্যারেশন নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে দিলে কিন্তু হবে না। এই জন্য আমাদের কি করতে হবে, কিছু নিয়ম মেনটেন করে আগাইতে হবে। কিভাবে নিয়ম মেনটেন করব আমরা, এটা কি ডিরেক্ট ন্যারেশন আর আমরা কি ইনডিরেক্ট যদি করি, তাহলে আমাদের অবশ্যই কিছু নিয়ম মেনটেন করতে হবে। স্ট্রাকচার, এই স্ট্রাকচারে ধারাবাহিকভাবে এই পরিবর্তনগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা ইনডিরেক্ট ন্যারেশন হয়ে যাবে। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের যে রিপোর্টিং ভার্বটা থাকে এই রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বটা কীরকম আমাদের থাকে, সে বা টেল থাকে, সে বা টেল থাকে। এই সে বা টেলটা কিন্তু আমাদের কী করতে হবে, পরিবর্তন করতে হবে।
এই সে বা টেলটা পরিবর্তন করতে হবে। 2 নাম্বার আমাদের কি কমা চেঞ্জ করতে হবে। 3 নাম্বার আমাদের এই যে কমাটা, এই কমাটা কিন্তু চেঞ্জ করতে হবে। 3 নাম্বার আমাদের পার্সন চেঞ্জ। আমাদের করতে হবে। 4 নাম্বার আমাদের টেন্স চেঞ্জ করতে হবে। 5 নাম্বার সাম ওয়ার্ড চেঞ্জ করতে হবে। 6 নাম্বার দ্য সেন্টেন্স will be assertive। এই যে 6টা পরিবর্তন, এগুলো কিন্তু আমাদের ধারাবাহিকভাবে যদি করি তাহলে কিন্তু আমাদের ইনডিরেক্ট নেরেশনটা সুন্দরভাবে হয়ে যাবে। তো সে বা টেলের পরিবর্তে রিপোর্টিং ভার্ব সে বা টেলের পরিবর্তে আমাদের কিন্তু কি করতে হবে? সে বা টেলের পরিবর্তে আমাদের টেল বা টোল্ড বসাইতে হবে। যদি এটা প্রেজেন্ট টেন্স থাকে আমরা টেল বসাবো, যদি পাস্ট টেন্স থাকে তাহলে টোল্ড বসাবো। আচ্ছা, ঠিক আছে। এবার অনেকের কিন্তু প্রশ্ন হতে পারে এরকম যে স্যার আমরা দেখেছি ডিরেক্ট নেরেশন থেকে ইনডিরেক্ট নেরেশনে পরিবর্তন করার সময় টেল বা টোল্ড না হয়ে অনেক সময় সেইডি বসতে দেখেছি বা সে বসিয়েছে। এটা কিভাবে? এর কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখি যে বক্তা যখন রিপোর্টিং ভার্ব ইউজ করেছে কিন্তু শ্রোতা নেই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই যে শ্রোতা না থাকলে অনেক সময় আমরা কিন্তু সেই জায়গায় আমরা সে ব্যবহার করতে আমরা দেখি। তবে টেল ব্যবহারটাও যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ভুল হবে না, ভালো হবে। ওকে, সো আমাদের সেকেন্ড চেঞ্জটা কি? আমাদের কমার পরিবর্তন, কমা চেঞ্জ করতে হবে। এখন কমার পরিবর্তে আমাদের কি বসাইতে হবে? দ্যাট বসাইতে হবে। ভেরি ইজি, খুবই সহজ। আমাদের দ্যাট বসাইতে হবে। দ্যাটের পরে আমরা এই দুইটা পরিবর্তন করছি, আমরা চলো একটু এই দুইটা আমরা অ্যাপ্লাই করে আসি। আমরা যদি অ্যাপ্লাই করি তারপর দেখব আমাদের প্রয়োজন অনুসারে আমরা পরবর্তী অংশগুলো আমরা দেখব যে মাদার সেই বা টেলের পরিবর্তে আমরা কি বসাবো? টেল বা টোল্ড। যেহেতু পাস্ট টেন্স আছে এই জন্য আমরা কি বসাবো? টোল্ড বসাবো। প্রেজেন্ট টেন্স থাকলে আমরা টেল বসাতাম। ওকে, সো এখানে আমরা টোল্ড বসাবো, টোল্ড। এবার মি, দেখো একটা জিনিস খুবই মনোযোগ সহকারে বুঝতে হবে তোমার, যে সে এর পরে টু কিন্তু সাপোর্ট করে, সে এর পরে টু বসতে পারে, কিন্তু টেল বা টোল্ড এই শব্দটা এই টুটাকে সহ্য করতে পারে না। এই টু কিন্তু টেল এর পরে বা টোল্ডের পরে কখনো বসে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে টু বসাবো না, আমরা কিন্তু সরাসরি শ্রোতাটাকে এখানে বসাই দেবো, টোল্ড মি। এবার আমরা 2 নাম্বার যে চেঞ্জটা কমা, এই কমার পরিবর্তে আমরা কি বসাবো? দ্যাট বসাবো। ওকে, সো এই পর্যন্ত বুঝতে পারছো তো নাকি? এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে এটা একটু মনোযোগ সহকারে দেখো। পরবর্তী অংশটুকু যদি করো তাহলে কিন্তু আমাদের প্যাসেজ ন্যারেশনটা খুবই সহজ হয়ে যাবে। আর প্যাসেজ ন্যারেশন শুরুতেই তোমরা কিন্তু শুরু করবে না। প্যাসেজ ন্যারেশন করার আগে তোমরা অবশ্যই সেন্টেন্স ন্যারেশনগুলো খুব ভালো করে শেষ করে তারপর কিন্তু তোমরা প্যাসেজ ন্যারেশনে যাবে। আর সারা জীবন যদি তুমি প্যাসেজ ন্যারেশন নিয়ে ঝামেলা করতে থাকো তাহলে কিন্তু শেষ হবে না। আমাদের বিটটা আগে ঠিক করতে হবে, আমাদের বেসটা ঠিক করতে হবে আগে। ওকে, সো আমাদের 3 নাম্বার যে চেঞ্জ সেটা হচ্ছে পার্সন চেঞ্জ। আমরা কিন্তু পার্সন চেঞ্জ এখনো শিখিনি। হ্যাঁ, চলো আমরা পার্সন চেঞ্জটা একটু শিখে আসি। কিভাবে আমরা পার্সন চেঞ্জটা করব? পার্সন চেঞ্জ। ওকে, সো পার্সন চেঞ্জটা আমাদের আগে জানতে হবে আমাদের পার্সন কয় প্রকার। আমরা সবাই জানি, আমরা 3, 4, 5, 6, 7, 8, 9 সব ক্লাসে কিন্তু আমরা জেনে আসছি পার্সনগুলো যদি এই মুহূর্তে না জানা থাকে তাহলে আমরা কিন্তু এখন একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করে নাও। আমাদের ফার্স্ট পার্সনগুলো হচ্ছে আমি, আমরা, মানে আই, উই, এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন। তুমি, তোমরা, মানে ইউ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন। আর সে, তাহারা, যা কিছু আছে পৃথিবীর, ইচ অ্যান্ড এভরিথিং উইল বি থার্ড পার্সন। আর এই আই, উই, ইউ ছাড়া
বাকি পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই যখন থার্ড পারসন, এই থার্ড পারসনগুলোর মধ্যে যেগুলো এক বচন সেগুলোকে আমরা বলে থাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই থার্ড পারসনগুলোর মধ্যে যেগুলো বহু বচন সেগুলোকে আমরা কিন্তু বলে থাকি থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে, সো আমরা চলে যাচ্ছি পারসন চেঞ্জের মধ্যে। এই পারসনগুলো আমরা দেখব যে ফার্স্ট পারসন হলে বক্তার পারসন পায়। 2 নাম্বার নেমটা হচ্ছে সেকেন্ড পারসন হলে, এখানে কিন্তু একটু হাইলাইট করে দিচ্ছি আমি, শ্রোতার পারসন পায়। আচ্ছা, আরেকটা থার্ড পারসন, থার্ড পারসন হলে কারো পারসন পায় না, কারো পারসন পায় না, কিন্তু যা আছে তাই বসে। এবার আমরা একটু খেয়াল করবে, তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী 9-10-এ আছো তারাও শুনবে, যারা ন্যারেশন নিয়ে একটু চর্চা করছো তারাও কিন্তু একটু খেয়াল রাখবে যে এই পারসন চেঞ্জটাই কিন্তু ন্যারেশনের মধ্যে সব থেকে একটু ঝামেলার বিষয়, যেটা স্টুডেন্টরা ঝামেলা ফেস করে তারা। আমরা কিন্তু এটা একদম সহজভাবে করে দেব, যাতে এই পারসন চেঞ্জ করতে গিয়ে তাদের আর কোনো ধরনের জটিলতা আর মুখে তাদের পড়তে না হয়। হ্যাঁ, আমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে যদি দেখি তাহলে কিন্তু আমরা এটা একদম সহজে পেয়ে যাব একদম। ওকে, সো দেখি আমরা ফার্স্ট পারসন হলে বক্তার পারসন পায়, সেকেন্ড পারসন হলে শ্রোতার পারসন পায়। এই কথার অর্থ কী? এই কথাটা কিন্তু আমি এখনো বলিনি। হ্যাঁ, চলো আমরা একটু দেখি। এই যে ফার্স্ট পারসন হলে বক্তার পারসন পায়, এর মানে হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে যে পারসনটা থাকে এই পারসনটাকে দেখতে হবে ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন। যদি ফার্স্ট পারসন হয় তাহলে কিন্তু আমাদের এই যে বক্তা, এই বক্তার পারসন পাবে। এখানে আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু সেকেন্ড পারসন দিয়েছি, আবার থার্ড পারসনটাও দিয়েছি, যাতে করে তোমরা সবগুলোর চর্চাটা এখান থেকে শেষ করে যেতে পারো। ওকে, সো এখানে ইউ আছে, ইউ মানে হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে আমাদের কার পারসন পাবে? এই যে শ্রোতার পারসন পাবে। ওকে, সো থার্ড পারসন থাকলে কার পারসন পাবো? কারো পারসন পাবে না, বক্তার পারসনও পাবে না, শ্রোতার পারসনও পাবে না। সুতরাং যা আছে তাই কিন্তু আমাদের বসাতে হবে। চলো এবার ফার্স্ট পারসন থাকলে যে বক্তার পারসনটা পায়, এই বক্তার পারসনটা আমরা এখানে সাবমিট করব কিভাবে, অ্যাপ্লাই করব কিভাবে? ওকে, সো আমরা এটা দেখব। তো প্রথমত দেখব আমরা এই ফার্স্ট পারসন থাকলে বক্তার পারসন পায়। এই বক্তার কিন্তু 3টা প্রনাউন আছে। আমরা যখন কেস পড়েছি তখন কিন্তু আমরা জানি এই প্রত্যেকটা নাউনের কিন্তু 3টা করে প্রনাউন আছে। হ্যাঁ, এই মাদার এর 3টা প্রনাউন আছে। মাদারের প্রনাউন কি? শি। আরেকটা আছে হার, অবজেক্টিভ ফর্ম, এটা সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, আর এটা হচ্ছে পজিটিভ ফর্ম হার। প্রত্যেকটা প্রনাউনেরই কিন্তু এই 3টা করে ফর্ম আমরা অলরেডি 6, 7, 8, 9-এ অলরেডি শিখে আসছি। তো এই 3টা ফর্ম আমরা মনে মনে চিন্তা করব যে ফার্স্ট পারসন থাকলে বক্তার পারসন পায়, বক্তার 3টা প্রনাউন আছে। হ্যাঁ, 1 নম্বর কথা। 2 নম্বর যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে এই দেখবা এই যে পারসনটা তুমি চেঞ্জ করতে যাচ্ছ, এই পারসনটা কি ভার্বের আগে আছে না ভার্বের পরে আছে? যদি ভার্বের আগে থাকে তাহলে 1 নাম্বারটা বসাবা। যদি এই পারসনটা ভার্বের পরে থাকে তাহলে তুমি কি করবা? 2 নাম্বারটা বসাবা। আর যদি এই পারসনটা যদি এমন হয় যে সাথে একটা নাউন যুক্ত আছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই 3 নাম্বারটা বসাবা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আই ফার্স্ট পারসন, বক্তার পারসন পেল। এবার এটা আছে ভার্বের আগে, তাই আমরা 1 নাম্বারটা বসাবো, শি। সবাই কি বুঝতে পারছো কিভাবে বসলো এটা? যে আমরা আবার বলছি, একটু ভালো করে খেয়াল করে নাও। এটা যদি একটু বুঝে যাও তাহলে সবগুলো কিন্তু সহজ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমরা দেখব পারসনটা এটা ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন। আমরা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট পারসন, এখানে লেখা আছে।
ফার্স্ট পার্সন থাকলে আমাদের বক্তার পার্সন পায়। এই বক্তার 3টা প্রনাউন আছে, শি, হার, হার। এবার এটা দেখব ভার্বের আগে আছে না ভার্বের পরে আছে। যদি ভার্বের আগে থাকে তাহলে আমরা কিন্তু 1 নাম্বারটা বসাবো, যদি ভার্বের পরে থাকতো তাহলে আমরা 2 নাম্বারটা বসাতাম, যদি নাউন যুক্ত থাকতো তাহলে আমরা 3 নাম্বারটা বসাতাম। একদম সহজ, বুঝতে পারছো? ওকে, সো এবার আমাদের এই চেঞ্জটা পরবর্তীতে করি আমরা। এই মাঝখানে যে আরেকটা চেঞ্জ আছে টেন্স চেঞ্জ, সেই টেন্স চেঞ্জটা কিন্তু আমরা একটু শিখে আসি। আমরা এটা একটু মুছে দেব তোমাদের বোঝানোর সুবিধার্থে। তোমরা যদি এটাকে দরকার মনে করো তাহলে তোমাদের খাতায় কিন্তু এটা উঠিয়ে নিতে পারো। আর ভিডিওটা যদি তুমি পোস্ট করে যদি দেখতে পারো বা লিখে নিতে পারো তাহলে দ্যাট উড বি বেটার ফর ইউ ইন দ্য লং রান। ওকে, সো আমি এটা একটু মুছে টেন্স চেঞ্জটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। টেন্স চেঞ্জ, টেন্স চেঞ্জটা কীরকম হয়? যদি এই রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে হয়ে যায় কিন্তু পাস্ট ইনডিফিনিট। আমি এটা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় তাহলে হয়ে যাবে কিন্তু পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে এটা তাহলে কিন্তু আমাদের ন্যারেশন করার সময়, ইনডিরেক্ট ন্যারেশন করার সময় কিন্তু আমাদের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আরেকটা সহজ বুদ্ধি দেই তোমাদের। এটা যদি তুমি মনে করো যে স্যার আমি টেন্স জানি না, অনেক সময় টেন্স ভুলে গেছি বা টেন্স বুঝতে পারছি না, তাহলে এর জন্য কিন্তু একটা সহজ টেকনিক আছে, আমি তোমাদেরকে বুঝাই। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি একটু ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্ব 1 অথবা ডু অথবা ডাস। যদি এরকমটা থাকে তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি ভার্ব 2 হয়ে যাবে অথবা ডিড হয়ে যাবে। সব জায়গায় কিন্তু এইটুকু লেখা থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। অনেক সময় স্টুডেন্টরা বুঝতে পারে না, স্যার প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হয়, এটা তো জানি, মনে আছে, কিন্তু পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি, পাস্ট ইনডিফিনিটে কীভাবে মনে করবো এইটাই তো ভুলে গেছি। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই পাশে আমি একটু ইশারা দিয়ে বলে দিচ্ছি যে কীভাবে তুমি কিন্তু পাস্ট ইনডিফিনিটটা মনে রাখতে পারো। ওকে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে আমরা এই পাশে একটু মনে করিয়ে দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্ব আইএনজি, এম ইজ আর ভার্ব আইএনজি। হ্যাঁ, এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি যদি থাকে তাহলে আমাদের এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হইলে কি হবে? ওয়াজ ওয়ার, মানে এম ইজ আর আইএনজি থাকলে ওয়াজ ওয়ার আইএনজি হয়ে যাবে। ওয়াজ ওয়ার প্লাস ভার্ব আইএনজি। ওকে, সো খুবই সহজ। প্রেজেন্ট ইনডিফিনিট, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি, আর হয়ে থাকলে হয়ে যাবে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব আইএনজি। ওকে, সো আমরা পরেরটা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট যদি হয়, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি আমরা জানি যে হ্যাভ, হ্যাজ প্লাস V3, এইটুকু কিন্তু তোমাদের দেওয়ার কথা না। সো অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9, 10 or intermediate, you are supposed to know the tenses and as well as the structures of tenses. You should know first before going the chapter of narration. Of course, you have to know first how to change, how to build, how to make the structures according to the rules and regulations of tenses. Okay, so first of all, dear students, একটু দয়া করে এই ন্যারেশন শেখার আগে একটু টেন্সের চ্যাপ্টারটি একটু দেখে নেবে, কারণ টেন্সের চ্যাপ্টার ছাড়া কিন্তু ন্যারেশন পড়াটা
পুরোটাই বৃথা মনে করি, কিন্তু এইটুকু আমরা দিয়ে দিচ্ছি যাতে যারা পড়েছো আগে কিন্তু এখন ভুলে গেছো তাদের জন্য কিন্তু আমি এই অংশটুকু একটু দিয়ে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে কীরকম থাকে? হ্যাড প্লাস V3। ওকে, সো আমরা জানি। তো এখানে আমি বাকি অংশটুকু আমি তোমাদেরকে দিব, তারপর এই পর্যন্ত যেহেতু আসছে আমরা দেখি এটার সাথে আমাদের মিলে কি না। হ্যাভ হ্যাজ প্লাস V3, আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাভ হ্যাজ প্লাস V3 আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমাদের হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে যে পাস্ট পারফেক্ট টেন্স হয় এইটা কিন্তু জানি, কিন্তু স্যার আমি তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে যে পাস্ট পারফেক্ট টেন্স হয় পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচারটা এতে ভুলে গেছি, তখন আমি কি করব? তখন আমরা বলে দিচ্ছি সহজে হ্যাভ হ্যাজ V3 থাকলে চোখ বন্ধ করে হ্যাড প্লাস V3 বসিয়ে দিবে, একদম হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে কি বসাবো? শি হ্যাড। কেন বসালাম? হ্যাভ হ্যাজ V3 আছে, হ্যাভ হ্যাজ V3 থাকলে চোখ বন্ধ করে আমরা হ্যাড প্লাস V3 বসাই দেব। আমরা এত টেন্সটা এত জটিলভাবে মনে রাখার চেষ্টাটা এই জায়গায় না করলেও চলবে। আমরা হ্যাড বসালাম, তারপর V3 এখানে গিভেন দেওয়া আছে, আমরা গিভেন দিয়ে দিলাম। এইবার ওই যে আগে যে পড়ালাম যে পার্সন চেঞ্জটা, আমরা কিন্তু আবার সামনে পার্সন চলে আসছে, এবার কিন্তু আমরা আবার পার্সনটা দেখব। এবার ইউ, এটা সেকেন্ড পার্সন থাকলে শ্রোতার পার্সন পায়। আমাদের দ্বিতীয় কাজটা কি ছিল? যে শ্রোতার পার্সন পাক আর বক্তার পার্সন পাক, যার পার্সনই পাক তার তিনটা যে প্রনাউন আছে সেটা আমরা একটু শিখে যাব। মি এর তিনটা প্রনাউন হচ্ছে আই, মি, মাই, তাই না? আমাদের প্রথম কাজটা একটু খেয়াল করো যে আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের পার্সনটা কি, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন? সেকেন্ড পার্সন। ওকে, সেকেন্ড পার্সন থাকলে আমাদের শ্রোতার পার্সন পায়। এবার শ্রোতার তিনটা প্রনাউন আছে কি কি? আই, মি, মাই। ওকে, সো এইবার দেখব এই পার্সনটা ভার্বের আগে আছে না ভার্বের পরে আছে। যদি ভার্বের আগে থাকে তাহলে আমাদের 1 নাম্বারটা বসাবো, যদি ভার্বের পরে থাকে তাহলে আমরা 2 নাম্বারটা বসাবো। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ভার্বের পরে আছে ইউ, সুতরাং আমরা 2 নাম্বারটা বসাবো, তাহলে মি। এইবার আমরা পার্সন চেঞ্জ করব থার্ড পার্সন। এখানে কি আছে? এটা কিন্তু আমাদের থার্ড পার্সন। থার্ড পার্সন থাকলে আমাদের কার পার্সন পায়? থার্ড পার্সন থাকলে আমাদের কারো পার্সন পায় না, যা আছে তাই আমাদের কিন্তু লিখতে হবে। হিজ পেন। এখানে ফুল স্টপ দিয়ে দেখিয়ে দিলাম এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক, optative hook or exclamatory hook, all the time the indirect narration will be assertive sentence. Okay, so mind it. আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ থাকে আমরা কিন্তু ওটাই রাখি, ইন্টারোগেটিভ থাকলে সেটাই রাখি, ইম্পারেটিভ থাকলে সেটাই রাখি, এক্সক্লেমেটরি থাকলে সেটাই রাখি। কিন্তু ন্যারেশনের বেলায় কিন্তু বিষয়টা মানে ভুলে গেলে চলবে না যে সেন্টেন্স ডিরেক্ট ন্যারেশনটা যে ফরম্যাটই থাকুক, অ্যাসার্টিভ থাকুক, ইন্টারোগেটিভ থাকুক, ইম্পারেটিভ থাকুক, যে টেন্সই থাকুক না কেন, ইনডিরেক্ট ন্যারেশন করার সময় কিন্তু সেন্টেন্সটা অবশ্যই কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। ওকে, সো আমরা এটা চেঞ্জ করেছি। আমরা পরবর্তী অংশগুলো একটু বলে দিব, তোমরা একটু দ্রুত একটু লিখে নাও। টেন্স চেঞ্জ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? হ্যাভ, হ্যাজ, বিন প্লাস ভিআইএনজি যদি থাকে তাহলে আমাদের কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কীরকম হয়? হ্যাড, বিন প্লাস ভার্ব আইএনজি। ওকে, সো আমরা বাকিগুলো একটু বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট ইনফিনিট হলে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্টই হয়,
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হয়। শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে। মাস্ট থাকলে কিন্তু হ্যাড টু বসাতে ভুলবে না, এটা কিন্তু একটু ব্যতিক্রম। মাস্ট থাকলে আমরা কি বসাবো? হ্যাড টু বসাবো। একটা বিশেষ দ্রষ্টব্য দিচ্ছি, এই বিশেষ দ্রষ্টব্যটা ব্যবহার করতে কিন্তু ভুলে যেও না, এটা ভুলে গেলে কিন্তু পুরো ন্যারেশনটাই নষ্ট হয়ে যাবে। লিখে দিচ্ছি একটু দেখো, এটাকে ইংরেজিতে যদি আমরা বলি এনবি, এনবি মানে হচ্ছে নোটা বেনি, এনবি মানে হচ্ছে নোটা বেনি, মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচ এর টেন্স চেঞ্জ হয়। এনবি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হয় না। একটু খেয়াল রাখবে যে এই যে রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সে আছে, কিন্তু এটা যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের চারটা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা টেন্স যদি এখানে থাকে রিপোর্টিং ভার্বের জায়গায়, তাহলে কিন্তু এই পাশের টেন্স কোনোভাবেই পরিবর্তন হবে না। আর এটা যদি ফিউচার থাকে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা যদি থাকে এখানে, তাহলেও কিন্তু এই পাশের টেন্স পরিবর্তন হবে না। কেবলমাত্র এখানে যে এই পাস্ট টেন্সগুলো থাকে এখানে রিপোর্টিং ভার্ব, তাহলেই কিন্তু এখানে টেন্স পরিবর্তনগুলো হবে, যেগুলো আমরা এতক্ষণ বুঝালাম। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পাশে কিন্তু চিরসত্য হলেও, রিপোর্টেড স্পিচ যদি চিরসত্য হয় তাহলেও কিন্তু আমাদের টেন্স পরিবর্তন হবে না, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। মানে চিরসত্য হলেও, এখানে কিন্তু আমি একটা জিনিস বলে দিচ্ছি, চিরসত্য হলেও টেন্স চেঞ্জ হয় না, এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো তারপর অবশেষে আমরা কিন্তু এখানে একটা জিনিস লিখেছিলাম, সাম ওয়ার্ড চেঞ্জ। মাঝে মাঝে এই ডিরেক্ট নেশন থেকে ইনডিরেক্ট নেশনে পরিবর্তন করার সময় কিন্তু আমাদের কিছু কিছু শব্দ থাকে, যেমন হিয়ার থাকলে আমাদের ইনডিরেক্ট নেশন করার সময় কিন্তু দেয়ার হয়, কাম থাকলে গো হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়। ওকে, সো এই চেঞ্জগুলো কিন্তু যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে, সেখানে একটু দেখে নেবে বা পরবর্তী ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। আর অল দ্য টাইম দ্য সেন্টেন্স ইনডিরেক্ট নারেশন উইল বি assertive. Okay, so these kinds of structures will be followed only for assertive sentence. Okay, so inshallah I will try my best to my ability to provide you the next video, the next classes, interrogative, imperative, optative and other sentences. Okay, so thank you so very much.